2030 সালের মধ্যে দেশের অর্থনীতি হবে $1 ট্রিলিয়ন। রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বাড়ানোর পরামর্শ সাবেক গভর্নরদের। আবারও ট্যারিফ বাড়াতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সাড়া নেই ব্যবসায়ীদের, খরচ বাড়ার শঙ্কা। চালু হচ্ছে কৃষি পণ্যবাহী ট্রেন সার্ভিস, মধ্যস্বত্বভোগীদের দূরত্ব কমাতে সহায়ক হবে, মন্তব্য বিশ্লেষকদের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আশিক তমাল। 2030 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন বেশি হবে। 5 দশকের উন্নয়ন অভিযাত্রায় কেন্দ্রীয় ব্যাংক শীর্ষক সেমিনারে এ আশার বাণী শোনান বর্তমান ও সাবেক গভর্নররা। ভঙ্গুর অর্থনীতি নিয়ে যে দেশের কেন্দ্রীয় ব্যাংকের যাত্রা শুরু 5 দশকের ব্যবধানে, তা আজ পরিণত হয়েছে মহিরুহে। দৈনিক বণিক বার্তা আয়োজিত 5 দশকের উন্নয়ন অভিযাত্রায় কেন্দ্রীয় ব্যাংক শীর্ষক সেমিনারে উঠে আসে বাংলাদেশ ব্যাংকের নানা সাহসী পদক্ষেপের কথা। বক্তারা জানান, আর্থিক প্রতিষ্ঠান ও এর কার্যক্রমকে বেগবান করতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা প্রশংসনীয়। তবে রাজনৈতিক প্রভাব ছাপিয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে বাংলাদেশ ব্যাংকে। Bangladesh Bank or the central bank is always with the government in all its endeavors for the growth, for the economic growth, for the equitable distribution of income and for the human development. রেগুলেটরের ভূমিকা ভুলে যে উন্নয়ন সহযোগের ভূমিকা পালন করেছে এবং যার ফলশ্রুতিতে 2020 সালে আমরা দেখেছি যে পৃথিবীর বৃহৎ 41টা ইকোনমি, বাংলাদেশ 41তম, তার মধ্যে মাত্র 8টি দেশ পজিটিভ জিডিপি গ্রোথ অর্জন করতে পেরেছিল এবং বাংলাদেশের অর্জন ছিল সর্বোচ্চ। আধুনিকরণ হয়েছে, আমি বলছি এখনো চলমান। সবচেয়ে বেশি হয়েছে আইনি কতগুলি সংশোধন, তারপরে কোর রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন, তাই না, প্রভিশনিং, এইগুলো। দেশের টেকসই উন্নয়নের সারথি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমকে বেগবান করতে উঠে আসে নানা পরামর্শ। কৃষি, প্রবাসী আয় ও রপ্তানি খাতের উপর গুরুত্বের তাগিদ দেন বিশ্লেষকরা। আর খেলাপি কমাতে রাজনৈতিক বিবেচনায় ঋণে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তারা। বিরাজমান অর্থনৈতিক বৈষম্য সত্ত্বেও আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে মোটামুটিভাবে পৌঁছে দেয়া গেছে। মাননীয় গভর্নর সাহেব, আপনি যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছেন, আপনি যদি ওই সময় স্টিমুলাস প্যাকেজগুলো আমাদেরকে না দেন, তাহলে কিন্তু আমি এখানে হয়তো এইভাবে দাঁড়িয়ে গর্বের সাথে কথা বলতে পারতাম না দ্যাট ইউ হেল্প মি লট, এবং উই আর গ্রেটফুল টু অনারেবল প্রাইম মিনিস্টার অলসো। আস্তে আস্তে আমরা শিখব এবং আস্তে আস্তে আমরা এখন যেহেতু আমরা নতুন অর্থনৈতিক এলডিসি থেকে বেরিয়ে যাচ্ছি, মধ্য আয়ের দেশে যাচ্ছি, আরও উন্নত হব, সেইটার সাথে সাথে কিন্তু আমাদের আর্থিক খাতকেও অনেক বেশি দক্ষ, উন্নততর, ক্রেডিবিলিটি এবং ইন্টিগ্রিটি অত্যন্ত প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের রাজনৈতিক প্রভাব মোকাবেলায় কৌশলী হতে আহ্বান জানান বক্তারা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে 2021-এর শুরু ব্যাংক খাতের। ঋণ বিতরণে ছিল অনিয়মের নানা অভিযোগ। বছর জুড়ে আলোচনায় ছিল ব্যাংক খাতের দুর্নীতিও। মাসুমিয়া রিপোর্ট। আপনি ধমকাধমকি করতেছেন কেন? স্যার, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে তা কি আপনি অস্বীকার করছেন স্যার? একেবারেই অবাঞ্ছিত এবং অগ্রহণযোগ্য। অর্থনীতিতে করোনার ধাক্কা সামলানোর বড় চ্যালেঞ্জ নিয়ে শুরু হয় ব্যাংক খাতের 2021 সাল। বছরের শুরুতে 7টি প্রণোদনা প্যাকেজের আওতায় প্রায় 62,000 কোটি টাকার ঋণ বিতরণের দায়িত্ব পায় বাণিজ্যিক ব্যাংকগুলো। এর বাস্তবায়ন প্রক্রিয়ায় পাওয়া যায় বিড়ম্বনা, অনিয়ম ও জালিয়াতির অভিযোগ। পরিসংখ্যান বলছে, প্রণোদনার অর্থ পায়নি দেশের 79% ব্যবসায়ী প্রতিষ্ঠান। সরকারের দেয় যে বাস্তবায়ন নীতিটা ছিল, যে প্রণোদনা প্যাকেজগুলো ছিল, এটা টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু খুব ভালোভাবে নিয়েছে, পজিটিভলি নিয়েছে। প্রশ্ন উঠে বিতরণকৃত ঋণের অর্থ আদায় নিয়েও। সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি হয় বিতরণকৃত ঋণের 8.12%। বছর ব্যবধানে খেলাপি বাড়ে 12,416 কোটি টাকা। তো আপনার যদি এনপিএল বাড়তে থাকে, সামনের সময় যখন আমি দেখতে পাচ্ছি যে
যদি আসলে অমিক্রন আমাদের দেশে আরো সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট করে, তাহলে কিন্তু আপনার এই ফরবিয়ানো যদি না থাকে বেশি দিন, তাহলে কিন্তু এই সমস্ত লোন কিন্তু বিকাম ব্যাক। গতিহীন ছিল বেসরকারি খাতের ঋণ, ব্যাংকে জমে অলস অর্থের পাহাড়, নিম্নমুখী সুদহারে কমে আমানত। যে আপনার যে 10 লাখ টাকা থাকে আপনি কেন ব্যাংকে রাখবেন? এটাকে ফার্দার ইনকামের জন্য ইনভেস্ট করতে পারেন। আপনি তো একবারই বসে শুয়ে খাবেন না, তাই না? বছরের শুরুতে রেমিটেন্স চাঙ্গা থাকলেও বছর শেষে লাগে ভাটার টান। রপ্তানি কমার বিপরীতে আমদানি খরচ বাড়ায় দেখা দেয় বৈদেশিক মুদ্রা সংকট। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন ব্যাংকের কাছে ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন কিন্তু আমাদের এলসি কম ছিল, এখন কিন্তু আমাদের ক্যাপিটাল মেশিনারি আনার জন্য অনেক এলসি খোলা হচ্ছে, ফলে ডলারের প্রতি একটা প্রেশার আসছে। আলোচনায় ছিল সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান SM আমজাদ হোসেনের নাম। আমানতকারীর অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক, বাধ্য হন পদত্যাগে। অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগে সরিয়ে দেওয়া হয় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের 2 ব্যবস্থাপনা পরিচালককে। বিভিন্ন ব্যাংকের এমডিকেও কিন্তু আমরা অপারেশন করেছি, ডাইরেক্টরদের অপারেশন করা হয়েছে, বিভিন্ন জাতীয় পলিসি দ্বারা গ্রস মিস্টেক করছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু অনেক ডাইরেক্ট কিন্তু আমরা অনেক অ্যাকশন নিয়েছি। অনিয়মে পিছিয়ে ছিল না ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও। অনিয়মে সহায়তার অভিযোগে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করা হয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কয়েকজন নির্বাহী পরিচালককে। বাংলাদেশ ব্যাংক তো একটা আইল্যান্ড না, ইট ইজ এ পার্ট অফ দিস ইকোনমি। সুতরাং অন্য অন্য জায়গায় আপনি যে সমস্যাগুলো দেখেন সেটা থেকে কমপ্লিটলি মুক্ত থাকবে বাংলাদেশ ব্যাংক, সেটা আশা করাটা তো উচিত না। বছর শেষ দিকে সমালোচনার জন্ম দেয় সরকারি ব্যাংকের প্রশ্ন ফাঁসের ঘটনা। চ্যানেল 24-এর প্রতিবেদনের জেরে পরীক্ষা বাতিল করে বাংলাদেশ ব্যাংকের সিলেকশন কমিটি। বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। খুবই দুর্ভাগ্যজনক একটা জিনিস, কারণ এই ধরনের অনিয়ম যেন না হয় সেটার জন্য পুরো প্রসেসটাকে সেন্ট্রালাইজ করা হয়েছে। পুঁজিবাজারভুক্ত ব্যাংকের বিনিয়োগ সীমাসহ নানা ইস্যুতে বছর জুড়ে মুখোমুখি অবস্থান ছিল বাংলাদেশ ব্যাংক ও BSEC। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। প্রায় 13 বছর পর ট্যারিফ বাড়াতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তাতে সাড়া মেলেনি ব্যবহারকারীদের। এতে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের সেবা কিংবা কাজের উপর ভাড়া বা ট্যারিফ কাঠামো সবশেষ পুনর্নির্ধারণ করা হয়েছিল 2008 সালে। তবে আগে পরে কয়েকটি সেবার মাশুল পরিবর্তন হয় বিভিন্ন সময়। বন্দর কম বেশি অর্ধশত খাতে ট্যারিফ আদায় করে থাকে, আবারও যা যুগোপযোগী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি আয় নয়, সক্ষমতা বাড়াতেই এমন উদ্যোগ। আমাদের জেটি বানাতে হচ্ছে, ইয়ার্ড বানাতে হচ্ছে, নতুন নতুন প্রজেক্ট নিতে হচ্ছে। এটার ক্ষেত্রে ব্যয় পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এই কাজগুলো করা হবে সেটা আমাদের স্টেক হোল্ডারদের স্বার্থেই, তাদের কার্গো হ্যান্ডলিং যেন স্মুথ হয়, জাহাজের ওয়েটিং টাইম যেন কমে। এ বিষয়ে মতামত চাওয়া হয়েছে ব্যবহারকারীদের, তবে মেলেনি ইতিবাচক সাড়া। ব্যবসায়ীরা বলছেন প্রতিবেশী বিভিন্ন বন্দর ডলারের বিনিময় মূল্য আর মাঝে কয়েকটি সেবার চার্জ বৃদ্ধির চিত্র বিশ্লেষণ করলে দেখা যাবে এমনিতেই মাশুল বেশি। তাছাড়া বেড়েছে কন্টেইনার ও জাহাজের ভাড়া, ফলে যৌক্তিকতা নেই ট্যারিফ বাড়ানোর। যেহেতু ডলারের কনভার্সন রেট এখন অনেক বেড়ে গেছে, তাহলে বন্দর কিন্তু তার মাশুলটা অনেক বেশি পরিমাণে আদায় করছে। আমাদের যদি কোনো প্রাইভেট পোর্ট থাকতো তাহলে হয়তো ওখানে একটা কম্পিটিশনের থাকতো যে হ্যাঁ চট্টগ্রাম বন্দরের ট্যারিফ এত, প্রাইভেট পোর্টের ট্যারিফ এত, তখন আমাদের স্টেক হোল্ডার হিসেবে আমরা চুজ করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের যুক্তি হচ্ছে যে এই মুহূর্তে ট্যারিফটা না বাড়ানো। স্পেনের একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ট্যারিফ রিভাইজের কাজ, ইতিমধ্যে যার খসড়া তৈরি হয়েছে। চূড়ান্ত করার পর সরকারের অনুমোদন পেলে আগামী কয়েক মাসের মধ্যে এটি কার্যকর হবার কথা। ট্যারিফ বাড়ানোর সাথে সাথে কস্ট অফ ডুইং বিজনেস বাড়বে নিশ্চিতভাবে, এবং একই সাথে কস্ট অফ ডুইং বিজনেস বাড়লে কিন্তু আমার বিজনেসের সক্ষমতা, কম্পিটিটিভনেসটা কমবে। তো কম্পিটিটিভনেস যদি আমি হারাই তাহলে তো আমি ব্যবসা হারাবো। সেবাধর্মী হলেও চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান, তাই আয় বৃদ্ধি নয় বরং সেবা এবং সক্ষমতা বাড়ানোর দিকেই অধিক মনোযোগ দরকার, মত ব্যবসায়ীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশের বিদ্যুৎ ও জ্বালানিতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার বর্তমান সরকারের আমলে হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আলোচকরা।
এক যুগ আগেও বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ছিল দেশ। এ থেকে বেরিয়ে আসতে এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণে বেসরকারি উদ্যোগে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় সরকার। অবশেষে নিজস্ব সক্ষমতা বাড়াতে নেওয়া হয় পারমাণবিক ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প। সরকারের এসব উদ্যোগে ঈর্ষণীয় ফল এসেছে বলে দাবি করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটি আয়োজিত সভার আলোচকরা। বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতায় টিকে থাকতে অত্যাধুনিক প্রযুক্তির সর্বাধুনিক ব্যবহারের আহ্বান জানান তারা। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পরিবর্তে সৌরবিদ্যুৎ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। উইন্ডের জন্য আমাদের ভালো প্রসপেক্ট না বাংলাদেশে। সোলার আমার এনাফ জায়গা নাই টু কভার দ্য হোল কান্ট্রি টু মেক এনাফ সোলার এনার্জি পসিবল না আমাদের। তো সেখানে লাগবে কিছু স্টোরেজ এবং ক্রস বর্ডার এনার্জি ট্রান্সফার। আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে সবচেয়ে বেশি পাওয়ার জায়গাটা হচ্ছে সোলার এনার্জি। কাজে এই সোলার এনার্জিকে কিভাবে ইউজ করা যায় সেই জায়গাটা দেখতে হবে। আগামীতে কার্বন নিঃসরণ কমাতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। আমরা যদি পানি অপচয় না করি, বিদ্যুৎ কম লাগবে, কার্বন ইমিশন কম, আমরা যদি ভালোভাবে চাষাবাদ করি তাহলে আমার ওখান থেকে কার্বন ওয়েস্ট না করে সাপ্লাই চেন, তাহলে একদিকে যেমন কার্বন ইমিশন কম হবে, যেমন বিদ্যুতের এনার্জি সাশ্রয় হবে, এই পৃথিবীটাকে আমরা লালন করতে পারব। দেশে বর্তমানে ৩০ লাখের বেশি বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহার হচ্ছে বলে জানানো হয় এই সভায়। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। কৃষি পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে চালু হবে কৃষি পণ্যবাহী ট্রেন কৃষি এক্সপ্রেস। চীন থেকে কেনা হবে ১২৫ বগির একটি ট্রেন। প্রান্তিক কৃষক থেকে ঢাকায় আসা পর্যন্ত বারবার হাত বদল আর বেপরোয়া চাঁদাবাজির কারণে কমপক্ষে 10 থেকে 15 গুণ বাড়ে পণ্যের দাম। গোয়েন্দা নথি বলছে, উত্তরের জেলা বগুড়া থেকে মাত্র 200 কিলোমিটার দূরে ঢাকার কারওয়ান বাজার আসতে একটি কৃষিপণ্যবাহী ট্রাককে চাঁদা দিতে হয় অন্তত 1400 টাকা। এমন অবস্থায় কৃষি পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহে কৃষি এক্সপ্রেস ট্রেন চালুর সিদ্ধান্ত সরকারের। বিশেষ যে কোচ এনে আমাদের রেলের সঙ্গে সংযুক্ত করে সবজিটা যদি রেলে পরিবহন করা যায়, সেক্ষেত্রে যে কাজটি হবে যে আমাদের কিন্তু এই দ্রুততার সময়ের মধ্যে আমরা সবজিটা পরিবহন করতে পারবো এবং কস্টটা একটু অনেক কমে যাবে। এটিকে যুগান্তকারী পদক্ষেপ দাবি করে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ এই সাপ্লাই চেইন বিশেষজ্ঞের। এটা যেন কোনো কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে, মানে এটা কোনো রাজনৈতিক বুলি না, এটাকে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য এখানে সরকারকে এটার প্রকিউরমেন্টে যাওয়ার আগেই এটার বিজনেস কেসটা তৈরি করতে হবে। এটা প্রোডাক্ট ফ্রেন্ডলি হবে কিনা, এটা ইউজার ফ্রেন্ডলি হবে কিনা, এটাতে কি ধরনের প্রোডাক্ট থাকবে, এটা বিশেষায়িত চেম্বারগুলো রাখতে হবে এবং এটা যেন সর্বনিম্ন কস্টে কৃষক প্রোডাক্ট রাখতে পারে, বায়ার প্রোডাক্ট নিয়ে আসতে পারে। ঢাকায় প্রতিদিন গড়ে 1.5 থেকে 2,000 টন নিত্যপণ্য আসে দেশের 64 জেলা থেকে। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিজনেস 24 ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।